আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা 3.1 উপর যে বেসিক কিছু কনসেপ্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ 3.1 যে ইম্পর্টেন্ট টপিকগুলোর উপর আলোচনা করে এর উপর ভিত্তি করে বিভিন্ন জ্যামিতিগুলো আমরা বর্ণনা করেছি সেই সব টপিক নিয়ে আলোচনা করব। শুরুতেই দেখতে পাচ্ছি আমরা আমাদের পিথাগোরাসের যে উপপাদ্য, সেটা পিথাগোরাসের উপপাদ্য ইনফ্যাক্ট আমরা এর আগের ক্লাসেও পড়েছি। এখানে পিথাগোরাসের উপপাদ্যটা আমরা অনেক সময় এভাবে বলে থাকি, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। আসলে এখানে এ বি বিসি এই যে লম্ব ভূমি অতিভুজ যে কোনো সময় তার নামগুলো চেঞ্জ হতে পারে। ইনফ্যাক্ট এটা আমরা এ বিসির পরিবর্তে অন্য কোনো লেটার দিয়েও আমরা এটা প্রকাশ করতে পারি। সেজন্য পিথাগোরাসের উপপাদ্য মূলত ছিল আমাদের অতিভুজের উপরে স্কোয়ার, অর্থাৎ কোনো সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমান হবে সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে সেই বাহু দুইটির অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। সেটা আমরা লিখে দিয়েছি, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা এখানে যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এ বি সি, এক্ষেত্রে বিটা যদি সমকোণ হয় তাহলে আমাদের তিনটা যে বাহু আছে তিনটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, আমরা প্রথমে ত্রিভুজের চিত্রটা নতুন করে দেখে নিই। যদি এইটা আমার একটা সমকোণী ত্রিভুজ হয়, এই সমকোণী ত্রিভুজে যে তিনটা বাহু রয়েছে এই তিনটা বাহুকে আমি আলাদা আলাদা করে এদের উপর বর্গ অঙ্কন করতে পারি। যেমন আমি যদি এখানে আমাদের যে লম্বটা রয়েছে, আমাদের লম্বটা আমি ধরে নিচ্ছি এটা লম্ব, যদিও আমরা আসলে লম্ব বলতে যে বাহুটা এরকম সোজা থাকবে সেটাকে লম্ব বলি, ব্যাপারটা এরকম না। আমরা লম্ব বলতে বোঝাই যে ত্রিকোণমিতির বেলায় যখন বোঝাই তখন বলি সমকোণের বিপরীত বাহু, সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা। এক্ষেত্রে আমরা অতিভুজ বাদে বাকি যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এভাবে আমরা বর্ণনা করব। আপাতত আমি লম্ব দিয়ে বর্ণনা করছি, ধরে নিচ্ছে যে এইটা আমাদের লম্ব, তাহলে এই লম্বর উপরে যে বাহুটা আছে এইটাকে সমান ধরে যদি আমি কোনো বর্গক্ষেত্র অঙ্কন করি, আমি তাহলে এখানে এই যে আমার লম্ব যেটা ছিল আমি নামকরণ করছি না এ বি সি, আমি এখানে লম্ব যেটা আছে লম্বর সমান করে ধরে আমি একটা বর্গ আঁকলাম। একইভাবে আমাদের এখানে যে ভূমিটা রয়েছে ভূমির সমান বাহু নিয়েও আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। আমি ভিন্ন ভিন্ন কালার এবং ভিন্ন ভিন্ন পুরুত্বের আমি আলাদা আলাদা করে ছবি আঁকছি। এইটা হলো তাহলে কি লম্বে যতটুকু দৈর্ঘ্য অতটুকু দৈর্ঘ্য নিয়ে যদি আমি বর্গক্ষেত্র অঙ্কন করি এর ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণ স্পেস হবে, একটা জায়গা দখল করবে। একইভাবে আমি যদি এখানে এই যে ভূমিটা আছে ভূমির সমান যদি আমি বাহু নিয়ে একটা বর্গক্ষেত্র অঙ্কন করি এদের মধ্যে একটা স্পেস হবে। এই দুইটা স্পেস কতটুকু হবে, আমরা অতিভুজের উপর যদি কোনো বর্গ অঙ্কন করি সেই স্পেস যতটুকু হবে দুইটা ইকুয়াল হবে। আমরা তৃতীয় যে বর্গক্ষেত্রটা অঙ্কন করেছি সেই বর্গক্ষেত্রটা এমনভাবে অঙ্কন করেছি যেন এই আমাদের অতিভুজের যে বাহুটা আছে অতিভুজের বাহু সমান আমাদের এর দৈর্ঘ্যটা হয়। তাহলে এই যে আমাদের তিনটা বর্গক্ষেত্র আছে এই তিনটা বর্গক্ষেত্রের মধ্যে আমি ধরে নিলাম এটাকে নামকরণ করলাম, এটা হলো 1 নাম্বার বর্গক্ষেত্র, এটা হলো 2 নাম্বার বর্গক্ষেত্র, এটা হলো আমাদের 3 নাম্বার বর্গক্ষেত্র। 1 নাম্বার বর্গক্ষেত্রটা কীভাবে অঙ্কন করেছি, আমাদের লম্ব যতটুকু ছিল অতটুকু দৈর্ঘ্য নিয়ে এক বাহু নিয়ে আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করেছি। একইভাবে আমরা 2 নাম্বার কি করেছি, এই ত্রিভুজের যেটা ভূমি ছিল ভূমির সমান আমরা দৈর্ঘ্য নিয়ে একটা বর্গক্ষেত্র অঙ্কন করেছি। আর এই সর্বশেষ 3 নাম্বার যেটা ছিল সেটা অতিভুজের সমান বাহু নিয়ে আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করেছি। এখন প্রথম আর দ্বিতীয় বর্গক্ষেত্রে আমি ধরে নিচ্ছি বোঝানোর সুবিধার্থে ধরে নিলাম এখানে আমাদের 64 বর্গ একক জায়গা আছে, ধরে নিচ্ছি এখানে আমাদের 36 বর্গ একক জায়গা আছে। তাহলে দেখা যাবে এইটা হিসাব করলে যদি এটা আসলে সমকোণী ত্রিভুজের বাহু নিয়ে অঙ্কন করা হয় তাহলে এই টোটাল যে এরিয়াটা আছে এই এরিয়াটা আমাদের 100 হবে, ও একাই 100 হবে। সেক্ষেত্রে 64 আর 36 এই দুইটাকে যোগ করলে যতটুকু হবে এই ইকুয়াল 100, এটা হবে 100। এইটাই হলো আমাদের পিথাগোরাসের উপপাদ্য ছিল। আমরা আমাদের পাঠ্য বইয়ে গাইডেও একইভাবে দেখিয়েছি। শুরুতে আমাদের এ বি সি যে ত্রিভুজ ছিল, শুরুতে আমরা যে ত্রিভুজটা অঙ্কন করেছিলাম এই ত্রিভুজের আমরা যা দেখতে পাচ্ছি ত্রিভুজটা ছিল আমার এতটুক, এই অংশ এই লাল কালার দিয়ে দেখাচ্ছে যেটা আমাদের আগে সাদা ছিল। ত্রিভুজ মূলত এতটুকু ছিল, আমরা এখানে বোঝাচ্ছি এখানে। তাহলে এই যে আমাদের তিনটা ত্রিভুজ, আমাদের ত্রিভুজের বাহু নিয়ে আমাদের তিনটা বর্গক্ষেত্র হলো, সেক্ষেত্রে বড় যেটা ছিল অতিভুজকে নিয়ে আমাদের যে বর্গক্ষেত্রটা হয়েছে এটাতে যে পরিমাণ জায়গা দখল করবে সেটা হবে লম্ব, আর ভূমি নিয়ে যে দুইটা বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছিল তাদের যোগফলের সমান। সেজন্য আমরা এখানে এই ত্রিভুজের রেসপেক্টে আমরা বলতে পারি এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, যেখানে এসি অর্থ অতিভুজ, অতিভুজ স্কোয়ার, এখানে এ বিকে আমরা লম্ব ধরছি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা যদি আমরা বিপরীত ক্রমে বলি তাহলে বলা যায় যে প্রথমটা কি ছিল যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে,
লম্ব এবং ভূমি এই দুইটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে এইটাকে যদি আমরা বিপরীত করে বলি যে কোনো একটা ত্রিভুজ যদি এমনটা হয় তার ছোট যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তৃতীয় যে বাহুটা আছে অর্থাৎ বড় যে বাহুটা আছে তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়, তাহলে এই যে প্রথম যে ছোট দুইটা বাহু ছিল ওই দুইটা বাহুর অন্তর্গত যে কোণটা আছে সেটা অবশ্যই 90 ডিগ্রি হবে, সমকোণ হবে। সেটা আমরা বলি এইভাবে, কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হয়, অপর দুই বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হবে প্রথমটা সমান, মানে শেষের দুইটা পরস্পর এটা ছোট ছিল, এই নতুন দুইটা মিলে আমাদের আর প্রথমটা সমান হয়েছে, তাহলে শেষোক্ত মানে যে দুইটা ছোট ছিল তারা যে অন্তর্ভুক্ত কোণ ছিল ওই বাহু দ্বারা যে কোণ তৈরি হয়েছে সেই কোণটা অবশ্যই সমকোণ হবে। এরপরে জ্যামিতিতে মধ্যে আমাদের খুব বেশি আলোচনা হয়, তোমরা যারা 3 ইতিমধ্যে দেখেছো, 3-এর যে উপপাদ্যগুলো, বিশেষ করে উপপাদ্য 3, 4, এখানে আমরা লম্ব অভিক্ষেপ শব্দটা অনেকবার ব্যবহার করেছি। আমাদের লম্ব অভিক্ষেপ দুইটা আলোচনা হচ্ছে, বিন্দুর লম্ব অভিক্ষেপ এবং রেখাংশের লম্ব অভিক্ষেপ। আমি এইটাই বুঝাবো, আগে আপাতত আমি এটা বুঝাই নিচ্ছি। কার্তেসীয় সমতলে আমাদের একটা সরলরেখা অঙ্কন করা আছে, এই সরলরেখাতে আমাদের দুইটা বিন্দু আছে। আমি ধরে নিচ্ছি যে এইটা একটু উপরে আছে, আমি এটাকে শীর্ষবিন্দু ধরে নিচ্ছি, এটাকে আমরা পাদবিন্দু ধরে নিচ্ছি। এই শীর্ষবিন্দু পাদবিন্দু ধরে নিয়ে আমি যদি এখন এরকমটা করি, এই শীর্ষ থেকে আমি একটা লম্ব আঁকলাম, তারপরে এই পাদবিন্দু থেকে একটা লম্ব আঁকলাম, এই দুইটা লম্বের আমাদের মধ্যবর্তী যে দূরত্ব আছে এই দূরত্বটাকেই বলি আমরা লম্ব অভিক্ষেপ। আমরা যদি এখানে এই যে কার্তেসীয় স্থানাঙ্ক আছে, কার্তেসীয় স্থানাঙ্ক বাদ দিয়ে যদি আমরা লম্ব অভিক্ষেপটা চিন্তা করতে নেই, তাহলে কি বলবো, কোনো একটা রেখাংশের আমি ধরলাম এ হলো শীর্ষবিন্দু, বি হলো পাদবিন্দু, শীর্ষবিন্দু থেকে আমি লম্ব আঁকি, শীর্ষবিন্দু থেকে লম্ব এঁকে পাদবিন্দু থেকে যতটুকু দূরত্বে গেলে আমাদের এই যে লম্বটা পাওয়া যাচ্ছে, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকেই বলবো আমরা লম্ব অভিক্ষেপ। এটা আমরা এভাবে বুঝে থাকি, কারণ আমরা যে সময় জ্যামিতি প্রমাণ করি সেই সময় আমরা কার্তেসীয় সমতল নিয়ে আসি না, কার্তেসীয় সমতল না এঁকেই শুধুমাত্র একটা রেখা, ওই রেখার লম্ব বিক্ষেপ কতটুকু সেটুকু আমরা বিবেচনা করি। অ্যাকচুয়ালি যেটা হয়, কোনো একটা রেখাকে আমাদের রেখার অন্য একটা রেখার রেসপেক্টে ধরে নিচ্ছি, এখানে আমাদের এক্স ওয়াই সমতলে আমরা রেখাটা এঁকেছি, তাহলে এক্স অক্ষের রেসপেক্টে এর দুইটা বিন্দু থেকে যদি আমরা লম্ব আঁকি, কার উপরে, এই আমাদের এক্স অক্ষের উপরে, তাহলে লম্ব দুইটার মধ্যে যে ব্যবধানটা এটাই হলো আমাদের লম্ব বিক্ষেপ। আর যদি এটাকেই যখন আমরা এই কার্তেসীয় সমতল বাদে চিন্তা করি তখন শুধু বলি একটা আমরা দুইটা বিন্দু থেকে পরস্পর লম্ব আঁকলাম, ধরলাম শীর্ষ থেকে লম্ব আঁকলাম, পাদবিন্দু থেকে কতটুকু গেলে আমরা সেই লম্বটা পাচ্ছি, এইটাই তার হলো লম্ব বিক্ষেপ। এখন এইটা হলো রেখাংশের লম্ব বিক্ষেপ। তাহলে আমরা যদি এখন সরলরেখার লম্ব বিক্ষেপ, সরলরেখা না বিন্দুর লম্ব বিক্ষেপ চিন্তা করি, এইটাকেই আমরা অন্যভাবে চিন্তা করবো। তখন বিন্দু যখন থাকছে তখন একটাই মাত্র তার পয়েন্ট, তাহলে আমরা সরলরেখার সময় কি বললাম, দুইটা বিন্দু থেকে লম্ব এঁকে তার উপর তার যে ব্যবধানটা সেটা। এখন যখন আমি এই বিন্দু থেকে সরাসরি এই রেখার উপর একটা লম্ব আঁকলাম, দ্বিতীয় আর লম্ব আঁকার কোনো অপশানই নাই, তাহলে এখানে ব্যবধানের অপশন নাই। তাহলে এখন এইটা যদি লম্ব অভিক্ষেপ যেটা বলবো, কোনো অভিক্ষেপ দিতে হবে না, কোনো স্টেপ দিয়ে তার দিকে যেতে হবে না, কারণ বিন্দু এখানে একটাই, তাহলে এই বিন্দুর রেসপেক্টে যে লম্ব অভিক্ষেপটা সেই অভিক্ষেপের মানটা হবে 0। আর লম্ব অভিক্ষেপটা কী পাবো, এই যে কোনো বিন্দু থেকে যে রেখার উপর লম্ব বিক্ষেপটা আমরা নির্ণয় করব, কোনো রেখার উপরে লম্ব আঁকলে যে বিন্দুটা পাবো ওই বিন্দুটাই হলো তার লম্ব বিক্ষেপ। আমরা এবার আমাদের পাঠ্য বই দেখি, এখানে চিত্রসহ বর্ণনা করা হয়েছে যে বিন্দুর লম্ব বিক্ষেপ যখন বলবো, কোনো নির্দিষ্ট সরলরেখার উপরে কোনো বিন্দুর উপর লম্ব বিক্ষেপ বলতে সেই বিন্দু থেকে উক্ত রেখার উপরে অঙ্কিত লম্বের পাদবিন্দু বোঝায়। আমরা এই যে পি বিন্দুটা নিয়েছি, পি বিন্দু থেকে লম্ব এঁকেছি কার উপরে, এক্স ওয়াই রেখার উপরে, তাহলে যে বিন্দুতে লম্বটা এসে পড়েছে, যে বিন্দুতে লম্ব অঙ্কিত হয়েছে ওই বিন্দুটাই হলো তার লম্ব বিক্ষেপ। এখানে আমরা বলে দিলাম যে এক্স ওয়াই সরলরেখার উপর পি বিন্দু থেকে পি বিন্দুর উপর অঙ্কিত পি আর রেখার পাদবিন্দু যেটা আছে, পি আর রেখার পাদবিন্দু আমরা দেখতে পাচ্ছি আর, তাহলে আরটাই হলো আমাদের লম্ব অভিক্ষেপ। এখন এইসব বিন্দুর যখন লম্ব অভিক্ষেপ হয় তখন তার ভ্যালুটা হলো 0, কারণ লম্ব অভিক্ষেপের যে ব্যবধান সেই ব্যবধানটা থাকে না। কিন্তু যখন আমরা এখানে দেখতে পাচ্ছি রেখাংশের লম্ব বিক্ষেপ, সেক্ষেত্রে আমরা বলবো কোনো নির্দিষ্ট সরলরেখার উপর কোনো নির্দিষ্ট রেখাংশের প্রান্তবিন্দু দ্বয় থেকে অঙ্কিত লম্বদ্বয়ের পাদবিন্দুর মধ্যবর্তী পার্থক্য। অর্থাৎ এই যে সরলরেখার আমাদের দুইটা বিন্দু আছে, একটা আছে এ, একটা বি, এই এ বি দুইটা বিন্দু থেকে একটা নির্দিষ্ট রেখাংশ ধরলাম এক্স ওয়াই রেখাংশ, এর উপর দুইটা লম্ব আঁকলাম, তাহলে এদের মধ্যবর্তী যে ব্যবধানটা আছে সেই মধ্যবর্তী ব্যবধানটাই হবে লম্ব বিক্ষেপ। ইতিমধ্যে আমরা যারা 3 এবং 4 আমরা জ্যামিতিগুলো দেখেছি আমাদের পাঠ্য বইয়ের, সেখানে দেখতে পেয়েছি যে আমাদের যে প্রশ্নটা ছিল, প্রশ্নটা বেশ কিছুটা বড় ছিল এবং সেটা কিছুটা আমাদের গাণিতিক ভাষায় ব্যাপারগুলো উল্লেখ করা, যেমন আমাদের স্থূলকোণী ত্রিভুজের যে সূত্র ছিল সেখানে শেষের যে অংশটা ছিল সেখানে বলা ছিল একটি বাহু এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমান।
এই যে অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমান, এই কথাটা আসলে আমাদের কাছে অনেক কমপ্লেক্স লাগে। কারণ যখন ধরে নিচ্ছ আমি যদি এরকম বলি যে বিডি একটা বাহু আর এসি একটা বাহু, এই দুইটার গুণফল, তাহলে আমরা বলতে পারি দুজনের এই বিডি এবং এসির গুণফলের দ্বিগুণ। কিন্তু এইটাকে যখন আমরা এই বিডিকে যদি আমরা দৈর্ঘ্য বলি, এসিকে যদি প্রস্থ বলি, তখন আমাদের কি হবে, এটাকে এভাবে বলতে হবে বিডি এবং এসি এর অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তার সাথে 2 আছে দ্বিগুণ। অন্তর্গত বললাম কেন, মানে বলে দিচ্ছি যে এই বিডি এবং এসি দিয়ে যদি একটাকে দৈর্ঘ্য এবং একটাকে প্রস্থ বিবেচনা করি, এদের মধ্যে যে আয়তক্ষেত্রটা তৈরি হবে সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো এই কথাগুলো আসলে আমরা অনেক ওইভাবে গাণিতিকভাবে চিন্তা না করে প্রচলিত ভাষায় যেভাবে আমরা কথা বলে অভ্যস্ত সেভাবে এগুলো রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে এই ম্যাথগুলো বুঝতে আমাদের জন্য অনেকটা ইজি লাগে। আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য এখানেই ব্যাক করব, তার আগে আমরা অন্যভাবে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা একটু আলোচনা করি। এটা একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটা যে কোনো শেপের একটা ত্রিভুজ হতে পারে। এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের আমরা যে কোনো দুই বাহুকে সিলেক্ট করে নিব। আমরা ধরে নিচ্ছি এ কোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে আমাদের এ বি এবং এসি, এই দুইটা বাহুকে আমরা সিলেক্ট করলাম। তাহলে আমরা যদি বলি এই এ কোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে, একটাকে হলো এ বি, একটা হলো এসি, তাহলে এ বি আর এসিকে স্কোয়ার করে যোগ করলাম, এটা হবে আমাদের লেফট সাইড। রাইট সাইডে তাহলে কি হবে, এখন এই যে এ বি বাদে বাকি যে বাহুটা থাকলো অর্থাৎ বিসি যে বাহু থাকলো, এই বিসি বাহুর আমি মধ্যবিন্দু খুঁজে বের করলাম। ধরলাম এটা মধ্যবিন্দু, এইটা যদি মধ্যবিন্দু হয়, মধ্যবিন্দুটার নাম দিলাম আমরা হলো ডি। এবার আমরা এডি যোগ করি। এডি যোগ করলে এখানে আমরা যেহেতু বলেই নিলাম যে ডি বিন্দু হলো বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এডিকে অবশ্যই আমাদের মধ্যমা বলতে হবে। এখন অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা কিভাবে আমরা এক্সপ্রেস করবো এখানে, যে কোনো ত্রিভুজের যে কোনো কোণ সংলগ্ন দুইটা বাহুর উপর যদি অঙ্কিত বর্গক্ষেত্র সমষ্টি হয়, তাহলে এটা হবে লেফট সাইড। রাইট সাইড কি হবে, যে বাহু আমরা এখনো নেই কোণ সংলগ্ন বাহু যেটা না, তার মানে এই কোণের বিপরীত বাহু যেটা বিসি, বিসি এর অর্ধেকের উপর স্কোয়ার করো। বিসি এর অর্ধেক এখানে কি আছে, বিসি এর অর্ধেক আমরা বিডিও বলতে পারি, বিসি এর অর্ধেক আমরা ডিসি বলতে পারি, যেটা বলবো সেটাই ঠিক। আমরা ধরে নিচ্ছি এখানে বিডি বললাম, তাহলে এই যে বিডি আসলো, বিডির ওপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং এই ত্রিভুজের যে মধ্যমাটা, এই এখানে মধ্যমাটা অঙ্কন করা হয়েছে সেটা হলো এডি, এডি এর উপর এ স্কোয়ার এর সমষ্টির দ্বিগুণের সমান। এইটাই হলো আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। আমি নতুন করে আরেকবার বলি যে ত্রিভুজের যে কোনো একটা কোণ নিয়ে ওই কোণ সংলগ্ন বাহুদ্বয়ের বর্গের সমষ্টির সমান কি হবে, অপর বাহুর অর্ধেক, মানে এখানে বিডি নিয়েছি এবং যে মধ্যমাটা আছে মধ্যমার অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। এইটাই হলো আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এবার আমরা আমাদের বইয়ে ফিরে যাই। এখানে এই কথাটাই বলা আছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর। আমি সেখানে একটা কোণকে ফোকাস করে বলেছিলাম যে কোনো কোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে, ওরা বললো যে কোনো দুইটা বাহু। অপর বাহু যেটা ছিল কি, আমি যেটা বললাম যে কোণটা সিলেক্ট করেছিলাম তার বিপরীত বাহু, সেই বিপরীত বাহুটা এখানে অপর বাহু, অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এখানে তো একটা কথা বলা হলো, ওই বাহুর সমদ্বিখণ্ডক যে মধ্যমাটা আছে, যখনই মধ্যমা আঁকবো কোনো বাহুর উপরে, ওই বাহুকে অবশ্যই সমদ্বিখণ্ডক বিন্দুতেই, একদম মধ্যবিন্দুতেই ওই মধ্যমার পাদবিন্দু হবে। তাহলে আমরা এখানে ত্রিভুজ যেহেতু আমাদের এ বি সি ছিল, আমরা ডিকে মধ্যবিন্দু ধরেছি, আমি উদাহরণে যেটা দেখিয়েছি সেখানেও ডি ছিল। তাহলে আমাদের কি হচ্ছে, দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র আমরা একদম অ্যারো চিহ্ন দিয়ে দেখালাম যে কোণকে সিলেক্ট করলাম অথবা যে দুই বাহুকে সিলেক্ট করলাম, সেই দুই বাহুকে আমরা স্কোয়ার দিয়ে লেফট সাইড রেখেছি এবং কি হবে তৃতীয় বাহু, আর আমি যেটাকে বলেছিলাম যে কোণ সিলেক্ট করব তার বিপরীত যে বাহু, তার অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে বিডির উপর এখানে এডির উপর অঙ্কিত বর্গক্ষেত্র এর সমষ্টির দ্বিগুণের সমান। তবে এখানে যেটা আমরা এখানে বিডি নিয়েছি, অর্থাৎ আমরা এই পাশের অংশ, আমি বিডি না দিয়ে নিয়ে যদি ডিসি নিতাম আমাদের একই অর্থ প্রকাশ করতো। অ্যাপোলোনিয়াসের এই উপপাদ্যের মধ্যে আমরা যদি এই উপপাদ্য যেটা ছিল এইখানটাতে খেয়াল করি, এখানে আমাদের যে অপশনগুলো আছে, যে বাহুগুলো আছে, এখানে আমরা ফোকাস করি আমাদের যে এ বি ছিল, এটা ত্রিভুজের একটা বাহু, আমরা চিত্র দেখতে পাচ্ছি এবি একটা বাহু, এসি এটা আমাদের ত্রিভুজের একটা বাহু, বিডি এটা একটা বাহু না হলেও আমাদের একটা বাহুর অর্ধেক। তার মানে আমি রেড কালার দ্বারা মার্ক করলাম যে তিনটা অংশ, এই তিনটা অংশ হয় বাহু না হলে বাহুর একটা অংশ বিশেষ। একমাত্র এখানে এডি যেটা আছে, এডি হলো একটা মধ্যমা। তাহলে পিথাগোরাসের অ্যাপোলোনিয়াসের উপপাদ্য মূলত কি করেছে, ত্রিভুজের তিনটা বাহুর সাথে মধ্যমার যে কী সম্পর্ক, সেই সম্পর্কটা এখানে প্রকাশ করেছে। তো আমরা এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্য যখন আমরা বিস্তারিত ব্যাখ্যা করব, এটা প্রমাণ করে এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের সাহায্যে ত্রিভুজের আমরা তিনটা বাহুর সাথে তিনটা মধ্যমা সম্পর্ক ক্রিয়েট করতে পারি। আমরা সূত্রের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, দুইটা বাহু এবং কোনো একটা বাহুর অর্ধেকের সাথে একটা মধ্যমার একটা সম্পর্ক ক্রিয়েট করা হয়েছে এখানে।
কিন্তু আমরা যদি এখানে একটা মধ্যমা না নিয়ে তিনটা মধ্যমার সাথেই তিনবার করে আমি এই বাহুগুলোর যে সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো ক্রিয়েট করি, ফাইনালি এই তিনটা সম্পর্কে যদি আমরা একসাথে প্রকাশ করি তাহলে আমাদের এরকম একটা সম্পর্ক তৈরি হয় 3 × a² + b² + c² = 4 × d² + e² + f²। আমরা এখানে ABC বলতে ত্রিভুজের তিনটা বাহুকে বুঝিয়েছি, DEF বলতে ত্রিভুজের তিনটা মধ্যমা বলেছি। তাহলে এই কথাটা যদি আমি এভাবে না বলে আমরা একদম বাংলা ভাষায় কোনো এখানে লেটার অ্যালফাবেট উল্লেখ না করে আমি যদি বাংলা ভাষায় বলার চেষ্টা করি তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে, আমাদের ABC তিনটা বাহু তার উপর বর্গ করে সেগুলো সমষ্টি করেছি এবং 3 গুণ করেছি। তাহলে বলতে পারি ত্রিভুজের তিনটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 3 গুণ। বাহু তিনটা বাহু অঙ্কিত বর্গক্ষেত্র, মাঝখানে প্লাস আছে সমষ্টি, যেহেতু সামনে 3 গুণ আছে 3 গুণ সমান কি হবে, মধ্যমা তিনটার ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফলের 4 গুণ। এটা হলো অ্যাপোলোনিয়াসের মাধ্যমে আমরা ত্রিভুজের তিনটা বাহুর সাথে তিনটা মধ্যমার আমরা সম্পর্ক স্থাপন করতে পারি। এইখানে যে কথাটা বললাম সেটা হলো ত্রিভুজটা আমাদের কেমন আছে, যে কোনো ধরনের ত্রিভুজটা হতে পারে, আমরা একটা র্যান্ডম একটা ত্রিভুজের জন্য বলে দিলাম। কিন্তু তখন এই ত্রিভুজটা সে স্পেশাল কোনো রূপ নিয়ে নেবে, যেমন আমরা ওইটাকে ধরে নিচ্ছি যে আমাদের ত্রিভুজে তো তিনটা বাহু হবে, এই তিনটা বাহুর মধ্যে যে কোনো একটা বাহু আবার এটা সমকোণ মানে অতিভুজ হতে পারে, অর্থাৎ ত্রিভুজের যে কোনো একটা কোণকে আমি সমকোণ বিবেচনা করতে পারি। এক্ষেত্রে আমরা সি কোণকে যদি সমকোণ বিবেচনা করি তাহলে সি কোণের বিপরীত বাহু যেটা অতিভুজ, অতিভুজকে আমরা সংক্ষেপে ছোট হাতের সি দ্বারা প্রকাশ করতে পারি। প্রচলিত অর্থে সি কোণের বিপরীত বাহুকে সি বলি, এ কোণের বিপরীত বাহুকে আমরা এ বলি। অন্যভাবে বলতে পারি বিসি বাহুকে ছোট হাতের এ বলি, এসি এ বি বাহুকে ছোট হাতের সি বলি। আমাদের এই চিত্র অনুসারে এসি বলতে আমাদের অতিভুজ, এ বি বলতে অতিভুজ বোঝাচ্ছে, যেটাকে আমরা ছোট হাতের সি বর্ণ দ্বারা প্রকাশ করেছি। তাহলে অ্যাপোলোনিয়াসের এই যে আমাদের সাহায্যে যে আমরা বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্ক স্থাপন করেছিলাম, আমরা সেই সম্পর্কে স্থাপন আবার চলে আসি। আমি এটাকে তোমাকে একটু বড় করে দেখাই। এক্ষেত্রে আমরা চিত্র দেখতে পাবো না, বাট আমরা এখানে অক্ষরগুলো বড় করে দেখতে পাচ্ছি। এইটা হলো অ্যাপোলোনিয়াসের সূত্র, অ্যাপোলোনিয়াসের সাহায্যে বাহুর সাথে মধ্যমা সম্পর্ক। আমরা এটাকে সংক্ষেপে এই এসি যেটা আছে, এসিকে ছোট হাতের এ বলতে পারি, বিসিকে ছোট হাতের এসিকে আমরা বলবো হলো, এসিকে সাধারণত আমরা বি বলি, বিসিকে আমরা এ বলি, এ বিকে আমরা সি বলি। তো এইগুলোতে প্রকাশ করলাম, এডিকে আমরা ডি মধ্যমা দ্বারা, আমরা এগুলো ধরে নাও আমাদের মানগুলো। এদের সম্পর্কটা আসলো। এখন এই ম্যাথে আমরা কিন্তু বলেছিলাম যে সি হলো আমাদের অতিভুজ, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তো বলতেই পারি যে AB² + BC² = AC²। তাহলে এই ম্যাথটাতে আমাদের যেখানে এই AB² আর BC² আছে, AB² আর BC² এর পরিবর্তে আমরা এই C² লিখে দিলাম, আর এখানে একটা C² আগে থেকেই ছিল। তাহলে ফাইনালি কি হচ্ছে, C² আর C² মিলে আমাদের 2C² হচ্ছে, 3 তো আগে থেকে গুণ আকারে ছিল। আমাদের এই পাশে কোনো চেঞ্জ নিয়ে আসি নাই, উভয় পক্ষ দিয়ে যদি আমরা এখানে কাটাকাটি করে ধরলাম, এখানে কাটলাম, তাহলে 2 হলো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, 3 × C² = 2 × D² + E² + F²। এটা বীজগাণিতিকভাবে আমরা বললাম। এইটাকে যদি আমরা বাংলা ভাষায় বলি, বোঝানোর চেষ্টা করি, তাহলে আমরা কি বলবো, এখানে সি হলো আমাদের অতিভুজ আর DEF যথাক্রমে তিনটা আমাদের মধ্যমা। তাহলে বলতে পারি একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গের 3 গুণ সমান অপর যে আমাদের মধ্যমা তিনটা আছে, মধ্যমা তিনটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। এখানে টার্ম কয়টা, আমাদের টার্ম হলো মধ্যমা তিনটা। তারপরে টার্ম কোনটা, প্রথমে আমরা নিয়ে আসলাম মধ্যমা, এই শব্দটা বললাম, তারপরে বললাম বর্গ, কারণ আমরা সবগুলোর উপরে স্কোয়ার করেছি। তারপরে আমরা একটা শব্দ ইউজ করেছি, সেটা হলো সমষ্টি। এরপরে আমরা শব্দটা ইউজ করেছি 2 গুণ, কারণ এইখানে এতগুলো ঘটনায় আমরা ঘটেছে যে মধ্যমা ছিল, মধ্যমাকে বর্গ করেছি, বর্গ করার পরে যোগ করেছি, টোটাল রেজাল্টকে আবার 2 গুণ করেছি। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি কোনো সমকোণী ত্রিভুজের মধ্যমার উপর অঙ্কিত বর্গের কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গের 3 গুণ সমান মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। যদিও আমাদের এই অর্থ এখানে যেটা প্রকাশ করে আর আমাদের শুরুতে যেটা ছিল, মিনিং আমাদের একই থাকবে, কিন্তু শুধু সমকোণের জন্য একটু রিপ্রেজেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে আমরা আরও একটু চেঞ্জ করতে পারি। আমি জুম আউট করে তোমাকে দেখাই, জুম ইন করে। আমরা এই প্রথমে যে ত্রিভুজটা নিয়েছিলাম এটা র্যান্ডম, যে কোনো একটা ত্রিভুজ, স্পেশাল কোনো রূপ থাকবে না। এখানে একটা স্পেশাল রূপ হয়েছে, সেটা হলো এরা সমকোণী ত্রিভুজ হয়েছে। এখানে আর একটা আমাদের স্পেশাল রূপ হতে পারে, এই ত্রিভুজটা যদি সমবাহু ত্রিভুজ হয় সেক্ষেত্রে একটা নতুন অর্থ প্রকাশ করবে। সমবাহু ত্রিভুজ যখন হচ্ছে তখন আমাদের এইখানে, আমি আবার জুম করে শুধু এতে চলে যাব, লেখাগুলোতে চলে যাব। আমাদের মেইন অপশানটা কোনটা ছিল, মেইন যে আমাদের সূত্রটা ছিল, আমি এখানে আবার আলাদা করে লিখি।
এইটা হলো আমাদের অ্যাপোলোনিয়াসের সূত্র ব্যবহার করে ত্রিভুজের বাহু এবং মধ্যমার মধ্যে সম্পর্কটা, যেখানে ABC তিনটা বাহু প্রকাশ করেছিলাম আর আমাদের DEF তিনটা মধ্যমাকে প্রকাশ করেছিলাম। আমাদের এই লাইনটা এখানে না লেখে আমরা সরাসরিভাবে চলে আসছি। কেন? কারণ যখন ত্রিভুজটার নাম বলে দিলাম সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজে আমাদের ABC এই তিনটা বাহুই পরস্পর সমান, অর্থাৎ A মানেও A, B মানেও A, C মানেও A। আমরা প্রচলিত অর্থে সমবাহু ত্রিভুজের সমান বাহুকে আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি। সেই জন্য আমরা বললাম যেহেতু সমবাহু ত্রিভুজ AB সমানও A, BC সমানও আমাদের A, AC সমানও আমাদের A, তাহলে A স্কোয়ার প্লাস A স্কোয়ার প্লাস A স্কোয়ার। মধ্যমাগুলো যেটা হবে, সমবাহু ত্রিভুজে আমরা জানি তিনটা মধ্যমাই পরস্পর সমান হবে। অন্য সব ত্রিভুজে মধ্যমা আকার আকৃতি কম বেশি হতে পারে, যখন সমবাহু ত্রিভুজ তখন আমাদের মধ্যমা তিনটা পরস্পর সমান হবে। এখানে যদিও এইখানে আমাদের প্রযোজ্য না, বাট স্পেশালি এটা আলাদা করে বলে রাখি, সমবাহু ত্রিভুজের আমরা যদি শীর্ষবিন্দু থেকে লম্ব আঁকি আর যদি আমরা মধ্যমা আঁকি, এই লম্ব আর মধ্যমা একই বাহু হবে। এখন আমরা ফিরে আসি আমাদের মধ্যমার ক্ষেত্রে, AD মানেও D, BE মানেও D, CF মানেও D। আমাদের চিত্র যেটা তোমাকে একটু আগে জুম ইন করে দেখাইছিলাম, যে ত্রিভুজের যখন সমবাহু ত্রিভুজ হবে তখন তিনটা বাহু যেমন সমান, তিনটা মধ্যমাও সমান। প্রচলিত অর্থে তিনটা বাহুকে যদি আমি A দ্বারা প্রকাশ করি আর আমরা তিনটা মধ্যমাকে যদি D দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের অর্থটা কি দাঁড়াচ্ছে? অর্থটা দাঁড়াচ্ছে তো D স্কোয়ার D স্কোয়ার D স্কোয়ার 3D স্কোয়ার, এখানে 3 স্কোয়ার, উভয় পক্ষ থেকে 3 যদি আমরা কাটা দেই, আমরা এই লাইন নাও লিখতে পারি। এই লাইন না লিখেই আমাদের যেহেতু এখানে একটা 3 আসবে, এখানে একটা 3 আসবে, 3 বাদ দিলে আমরা ফাইনালি পাচ্ছি 3A স্কোয়ার সমান 4D স্কোয়ার। অর্থাৎ সমবাহু ত্রিভুজের যে কোনো বাহুর, সমবাহু ত্রিভুজের বাহুর উপর অঙ্কিত বর্গের 3 গুণ সমান মধ্যমার উপর অঙ্কিত বর্গের 4 গুণ। এভাবে আমরা সম্পর্ক স্থাপন করতে পারি। তাহলে এখন যদি টোটাল পেজটা আমি তোমাকে একটু জুম আউট করে দেখাই, আমাদের এখানে এই একটু দেখতে কষ্ট হচ্ছে, বাট আমি তিনটাকে পাশাপাশি দেখাচ্ছি। আমাদের এই যে চিত্রটা আছে, এইখানে চিত্রটা, এইটা, এই তিনটা চিত্রে আমরা অ্যাপোলোনিয়াস ব্যবহার করে, ওর সূত্রগুলো ব্যবহার করে ত্রিভুজের বাহুর মধ্যে ত্রিভুজের মধ্যমার সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো রিপ্রেজেন্ট করেছি, কখনো র্যান্ডমলি, কখনো স্পেশাল দুইটা রূপ, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ, একটা আমাদের সমবাহু ত্রিভুজ। সবশেষে আমরা কিছু স্পেশাল টিপস আমরা আলোচনা করে নেই, যেগুলো আমাদের অনেক সময় লাগে। হুট করে MCQ চলে আসলে এগুলো যেহেতু খুবই একটু ক্রিটিক্যাল টাইপের, সাধারণত খুব পরিশ্রমী স্টুডেন্ট ছাড়া এগুলো সাধারণত পড়ে থাকে না। সুতরাং তোমরা অবশ্যই পরিশ্রমী স্টুডেন্ট এবং আমি চাই তোমরা সবাই 100তে 100 পাও। এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবে। যেমন কোনো রেখার উপর ওই রেখার রেখাংশের লম্ব বিক্ষেপ একটি বিন্দু যার দৈর্ঘ্য 0 যদি বিন্দু হতে হয়, যেটা অলরেডি আমরা আলোচনা করেছি। কোনো নির্দিষ্ট রেখাংশের সমান্তরাল রেখাংশ লম্ব বিক্ষেপ ওই রেখাংশের সমান হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সন্নিহিত বাহুদ্বয় পরস্পর লম্ব বিধায় এদের প্রত্যেকটি লম্ব অভিক্ষেপ 0। অর্থাৎ যদি আমরা লম্ব অভিক্ষেপ অঙ্কন করি একটা বাহু থেকে অন্য বাহু, আমি যখন এরকম বাহুটা নিচ্ছি, যে সমকোণী ত্রিভুজ, শুধু আমি সমকোণ বাহুটা নিচ্ছি, এর শীর্ষবিন্দু আর এটা পাদবিন্দু, শীর্ষবিন্দু থেকে লম্ব আঁকলাম, পাদবিন্দু থেকে লম্ব এখানে থাকলো, তাহলে পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নাই। পার্থক্য নাই মানে হলো আমাদের লম্ব অভিক্ষেপটা 0। আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের ইনফ্যাক্ট বইয়ের প্রশ্নেও আছে, বোর্ড কোশ্চেনেও আছে, যে একটি পরিবৃত্ত অঙ্কন করো, পরিবৃত্ত অঙ্কন করে সেই পরিবৃত্তের ব্যাসার্ধ অঙ্কন করো, ব্যাসার্ধ নির্ণয় করো। তো পরিবৃত্তের ব্যাসার্ধের অনেকগুলো সূত্রের মধ্যে সবচেয়ে আমাদের যে সূত্রটা সবচেয়ে ইজি হয় সেটা হলো 3 বাহুর গুণফল ডিভাইডেড 4 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল। যে কোনো 3 বাহুর গুণফল। আমি এটাকে আরেকটু জুম করি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিবৃত্তের ব্যাসার্ধ সূত্র হলো ABC ডিভাইডেড বাই 4A, যেখানে ABC ত্রিভুজের 3টা বাহুকে নির্দেশ করে আর আমাদের এ বলতে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্দেশ করে। এখন যদি এই ত্রিভুজটাই যে কোনো ত্রিভুজের জন্য এটা প্রযোজ্য, যদি সেটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তখন আমরা কি বলবো? এই যে আমাদের ABC, A মানেও A, B মানেও A, C মানেও A, তাহলে ABCকে কিন্তু আমরা A কিউব বলতে পারি, যেটা আমরা আগে বলতাম 3 বাহুর গুণফল, এখন 3 বাহুর গুণফলটা আমাদের A কিউব হবে। ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল? আমরা 9-10-এ সাধারণত 6টা সূত্র শিখে থাকি ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত। তো ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের সূত্রটা কি ছিল? √3/4 স্কোয়ার। আমাদের এখানে এই অংশটুক এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, কিন্তু যেহেতু আমাদের ব্যাসার্ধের সূত্রে শুরুতেই 4 ছিল, এই দুইটা 4 পরস্পর কাটা গেল। আবার উপরে দেখতে পাচ্ছি A কিউব, নিচে হলো স্কোয়ার, কাটাকাটি করলে আমাদের A ডিভাইডেড বাই √3 একক, এটা হলো আমাদের ব্যাসার্ধ। তোমাকে হুট করে একটা MCQ বলতেই পারে যে একটা 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করলে 3 সেন্টিমিটার সমবাহু ত্রিভুজ বলবে, সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধটা কত? সরাসরি A ডিভাইডেড বাই √3। তাহলে আমি যেটা বললাম যে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হলো 3, আর এখানে তাহলে A মানে 3, আর সূত্রে একটা √3 আগে থেকেই ছিল। আমরা আরেকটা জানি, একটা 3-র মধ্যে দুইটা √3 থাকে, শুধু এর মধ্যে না, যে কোনো একটা পূর্ণ সংখ্যার মধ্যে রুট আকারে দুইটা থাকবে, এখানে √3 থাকলো, কাটাকাটি করলে আমাদের শুধুমাত্র √3 থাকলো।
তাহলে আমরা খুব স্মুথলি এই ব্যাসার্ধটা বলে দিতে পারছি। এভাবে আমরা এই বেসিক টপিকগুলো যদি আমরা পড়ে থাকি তাহলে আমাদের আপকামিং যে জ্যামিতিগুলো আসবে সেগুলো বুঝতে খুব ইজি হবে এবং এই বেসিকগুলোর উপরে ডিপেন্ড করে বিভিন্ন এমসিকিউগুলো আসে সেগুলো আমরা সলভ করতে পারবো। আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আরও নতুন নতুন টপিক নিয়ে অনেক ইম্পর্টেন্ট কথাগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেসব পর্বে সবাইকে তোমাদের স্বাগতম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।